হাই এভরিওয়ান, আজকের ক্লাসে একটা ইম্পর্টেন্স টপিকস নিয়ে আলোচনা করব। এই টপিকসটা যারা এসএসসি পরীক্ষার্থী 2026 এবং 27 তাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর এই যে টপিকসটা এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে 8 নং। হ্যাঁ, তোমাদের প্রশ্নে 8 নং এ আসবে এইটা। তো এটা হচ্ছে তোমার পোয়েম থেকে কোশ্চেন লেখা। এখন আমাদের যে মেইন বইয়ে কিন্তু সর্বমোট এই 7টা পোয়েম আছে। এই 7টা পোয়েম থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, অর্থাৎ 8টা কোশ্চেন এই 7টা পোয়েম থেকে আসবে। তো এখন আমাদের কি করতে হবে? এই 7টা পোয়েম ভালোভাবে পড়ে নিতে হবে। আমরা যদি এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুত হতে চাই, অথবা সামনে যে হাফ ইয়ারলি এক্সামটা আছে ওইটাতে যদি আমরা প্রস্তুত হতে চাই এবং 10 থেকে যদি 10 পেতে চাই, তার জন্য অবশ্যই আমাদের এই পোয়েমসগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। তো অর্ধবার্ষিকের জন্য এই 7টা পোয়েম দরকার নাই। তোমার এখানে যে স্টার মার্কগুলো আছে, 5 স্টার দেওয়া আছে, এগুলা পড়লে হয়ে যাবে। 4টা পড়লে তুমি 5টা অ্যান্সার দিতে পারবে, কারণ আমাদের তো 8টা কোশ্চেন আসবে, এর ভিতর থেকে আমাদের 5টার অ্যান্সার দিতে হবে। তো 4টা পড়লে 5টা পড়ে যাবে ভিতরে। হ্যাঁ, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমাদের এখানে তো অ্যান্সার লিখতে হবে কোশ্চেনগুলার। আমরা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই সিন প্যাসেজ 1-এ দিতাম। হ্যাঁ, সিন প্যাসেজ 1-এ একটা প্যাসেজ আসতো, দেন ওইটার ভিত্তিতে আমরা কোশ্চেন নং 2-এ গিয়ে অ্যান্সার কিন্তু করতাম, অর্থাৎ প্যাসেজ দেওয়া থাকতো, আমরা অ্যান্সারটা করে ফেলতে পারতাম সহজে। বাট এই 8 নং-এ তোমাদের কিন্তু পোয়েম দেওয়া থাকবে না, বাট পোয়েম থেকে কোশ্চেন আসবে, কিন্তু পোয়েমটা প্রশ্নে দেওয়া থাকবে না। আমাদের কোশ্চেনগুলা মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে কোশ্চেনগুলা। তো আমি তোমাদের কি করব, যদি এসএসসি পরীক্ষার জন্য এই প্রিপেয়ার্ড হতে চাও, সেই ক্ষেত্রে এখানে তো 7টা পোয়েম আছে। 7টা পোয়েম থেকে মিনিমাম 10টা প্রশ্ন যদি মুখস্থ করো, তাহলে 7 10 70টা প্রশ্ন মুখস্থ করলে পরীক্ষায় কমন পড়ে যাবে, নো ডাউট কমন পড়ে যাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যদি হাফ ইয়ারলির জন্য প্রস্তুত হতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে মিনিমাম 4টা পোয়েম ভালোভাবে পড়া এবং প্রশ্নগুলো মুখস্থ করা। এই যে দেখো, এখানে 5 স্টার দিয়ে দেওয়া হয়েছে, এই যে 2টা 3টা 4টা অর্থাৎ 40টা কোশ্চেন আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমরা 5 পাবো। 5 না 10 পাবো, কারণ 5টা তো আসবে, 2 করে 10 নম্বর। বুঝছ? আর যারা কোর্সে জয়েন হতে চাও, অর্ধবার্ষিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করতে চাও মাত্র 1 মাসের মধ্যে, তারা অবশ্যই নক করো। আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা যে ফার্স্ট কোশ্চেন, এখন আমরা ফার্স্ট পোয়েম ওহ মি ও লাইফ, এই যে পোয়েমটা, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 3 এর একটা পোয়েমস। হ্যাঁ, আরো পোয়েমস আছে এবং এগুলার ইউনিট সহ লেখা হয়েছে। আজকের ক্লাসে কেবল আমরা এই পোয়েমটা ভালোভাবে পড়ব। হ্যাঁ, আরেকবার বলে রাখি, এই পোয়েমটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে না, জাস্ট কোশ্চেনগুলো দেওয়া থাকবে। বাট আমাদের তো এই কবিতাটা কি বলছে, পোয়েমটা কি বলছে ভালোভাবে বুঝে নিতে হবে। হ্যাঁ, ভালোভাবে বুঝতে হবে আমাদের। তো আমাদের প্রথম কাজই হচ্ছে ভালোভাবে বোঝা। আচ্ছা, এখন দেখো, আমরা ব্যাখ্যা সহ একেবারে ভালোভাবে বুঝে নিব কি বলছে। দেখো, পোয়েমটার নাম কি? পোয়েমটার নাম হচ্ছে ওহ মি ওহ লাইফ। লিখেছেন কে? ওয়াল্ট হোয়াইটম্যান। ওহ মি ওহ লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকোয়ারিং। এখানে রিকোয়ারিং অর্থ কি? বারবার বা পুনরাবৃত্তি, অর্থাৎ ওহ আমি হাই জীবন, এই পুনরাবৃত্ত প্রশ্নগুলির মধ্যে এইটার মিনিংটা হচ্ছে এইটা। এখন আমি যদি এই যে লাইনটা, এই লাইনটার ব্যাখ্যা দিই, তাহলে কি দাঁড়ায়? এখানে কবি নিজের অস্তিত্ব ও জীবনের মানে নিয়ে চিন্তিত। হ্যাঁ, এই লাইনটার মানে বুঝাইছে কবি নিজের অস্তিত্ব ও জীবনের মানে নিয়ে কি চিন্তিত। তিনি জীবন নিয়ে এমন সব প্রশ্ন করেছে যেগুলো বারবার ফিরে আসে এবং কখনোই সহজে মিটে না। হ্যাঁ, অর্থাৎ সামনে যে প্রশ্নগুলা পাবা, এগুলা কবির জীবনে বারবার ফিরে আসে এবং কখনোই মিটে না এই প্রশ্নগুলোর উত্তর। বুঝছো? এটা হচ্ছে প্রথম লাইনের আমাদের ব্যাখ্যাটা। অর্থাৎ প্রথম লাইনে আমি যদি এক কথায় বলতে চাই,
প্রথম লাইনে ওহ মি ও লাইফ এইটা দ্বারা একটা হতাশার উচ্ছ্বাস প্রকাশ করেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দ্বিতীয় লাইন দেখো, অফ দ্য ইন্ডলেস, ইন্ডলেন্স বলতে যার শেষ নাই, অবিরাম, অফুরন্ত। আচ্ছা, ট্রেন্স। অফ দ্য ফেথলেস, ফেথলেস অর্থ হচ্ছে অবিশ্বাসী, অবিশ্বাসী। অ্যান্ড সিটিজ, আচ্ছা আমরা এতটুকু অর্থটা আগে বুঝি। অফ দ্য ইন্ডলেন্স ট্রেন্স অফ দ্য ফেথলেস, অবিশ্বাসীদের অফুরন্ত ট্রেনের মধ্যে। অফ সিটিজ, সিটিজ বলতে শহরগুলো। তো এখানে মূলত সিটিজ দ্বারা বুঝাইছে কবির আশেপাশের যে পরিবেশটা ওইটা বা পৃথিবীটাকে বুঝাইছে। ফিল্ড, পরিপূর্ণ। উইথ দ্য ফুলিশ, ফুলিশ বলতে তো বোকা, অর্থাৎ মূর্খতার ভরা শহরগুলি। মূর্খতায় ভরা কি শহরগুলি। সম্পূর্ণ লাইনের অর্থটা তো বুঝলাম, কিন্তু এইটার মূল ভাবটা কি বুঝাইছে? এই লাইনটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কবি চারপাশে তাকিয়ে সমাজের মানুষদের মধ্যে বিশ্বাসহীনতা এবং মূর্খতা দেখেছেন, এর ফলে তিনি হতাশ। এই লাইনটার মানে এইটা বোঝাইছে। আচ্ছা, অফ মাইসেলফ, মাইসেলফ তো নিজে, ফরএভার চিরতরে। রিপ্রোসিং, হ্যাঁ, রিপ্রোসিং অর্থ হচ্ছে তিরস্কার করা, মাইসেলফ নিজেকে, অর্থাৎ কি বোঝায়? নিজেকে নিয়ে চিরকাল নিজেকে তিরস্কার করেছি। কবি এই কথা বলছে, নিজেকে নিয়ে চিরকাল নিজেকে তিরস্কার করেছি। ফর হু মোর ফুলিশ দেন আই, ফুলিশ তো বুকা, হ্যাঁ, ফর হু মোর ফুলিশ দেন আই, আমার চেয়ে মূর্খ কে, হ্যাঁ, আমার চেয়ে মূর্খ কে বেশি। অ্যান্ড হু মোর ফেথলেস, ফেথলেস অর্থ তো তোমার এই অবিশ্বাসী, কে আমার চেয়ে অবিশ্বাসী, কবি এই কথা বলছে। হ্যাঁ, অর্থাৎ কবি নিজেকে তিরস্কার করছে। তো এই লাইনটার মানে কি বুঝাইছে? কবি শুধু সমাজ নয়, নিজেকেও কি করছে, দোষ দিয়েছে। তিনি নিজের মধ্যে মূর্খতা এবং অবিশ্বাস খুঁজে পাচ্ছেন এবং নিজেকে তিরস্কার করছেন। এই লাইনটার মানে এটা বুঝাইছে। আচ্ছা, অফ আইস দ্যাট ভেইনলি ক্রেপ, তো ভেইনলি অর্থ কি? ভেইনলি অর্থ হচ্ছে তোমার নিরর্থকভাবে। ক্রেপ, ক্রেপ অর্থ হচ্ছে তোমার এই আকাঙ্ক্ষা, ডিজায়ার, ইচ্ছা। ভেইনলি অর্থ নিরর্থকভাবে, ক্রেপ অর্থ হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। দ্য লাইট অর্থাৎ এর মানে কি বোঝায়? যে চোখ নিরর্থকভাবে আলোর আকাঙ্ক্ষা করে, যে চোখ নিরর্থকভাবে আলোর আকাঙ্ক্ষা করে। অফ দ্য অবজেক্ট মিন, বস্তুর মানে, অবজেক্ট তো তোমার বস্তু, বস্তুর মানে। অফ দ্য স্ট্রাগল ইভার রিনোয়েট, রিনোয়েট অর্থ হচ্ছে নবায়ন, সংগ্রামের নবায়ন। স্ট্রাগল অর্থ তো বুঝি সংগ্রাম, সংগ্রামের নবায়ন। অর্থাৎ যে চোখ নিরর্থকভাবে আলোর আকাঙ্ক্ষা করে, বস্তুর মানে সংগ্রামের নবায়ন। এখন এই যে এইটার ব্যাখ্যাটা কি তাহলে? মানুষের চোখ, অর্থাৎ এখানে চোখ বলতে মন বা আত্মাকে বোঝাইছে। সত্য ও জ্ঞানের আলো চাই, কিন্তু তা পাই না। তার বদলে তারা তুচ্ছ বা অর্থহীন জিনিসে জড়িয়ে পড়ে। জীবনের সংগ্রাম যেন কখনোই শেষ হয় না। অর্থাৎ মানুষরা কি করে, তোমার তুচ্ছ বা অর্থহীন বিষয়গুলোতে জড়িয়ে পড়ে, যার ফলে তোমার জীবনের যে সংগ্রাম ওইটা কখনো শেষ হয় না। বুঝছ? আচ্ছা, তারপরে লাইনটা দেখি। অফ দ্য পুর রেজাল্ট অফ অল, সকল খারাপ ফলাফলের মধ্যে। অফল প্লডিং, হ্যাঁ, প্লডিং অর্থ বিরক্তকর। অ্যান্ড সর্ডিড, সর্ডিড অর্থ হচ্ছে নোংরা। ক্রাউডস, ক্রাউডস তো জনতা বা নোংরা লোক। আই সি অ্যারাউন্ড মি, আমি আমার চারপাশে সকল ধরনের বিরক্তকর এবং নোংরা মানুষ দেখতে পাই। হ্যাঁ, অর্থাৎ সবটা লাইন হইল কি, সকল খারাপ ফলাফলের মধ্যে আমি আমার চারপাশে নোংরা এবং বিরক্ত মানুষ দেখতে পাই। তো এইটার ব্যাখ্যা যদি দেই তাহলে বলা যায় কবি আবারও সেই মূল প্রশ্নে ফিরে আসেন না, সরি, তো এটার ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে হবে এমন, কবি আশাহত যে এত শ্রম সংগ্রামের পরেও ফল খুবই নগণ্য, মানে ফল পাচ্ছে না, সমাজের মানুষগুলো নিষ্প্রাণ, নোংরা মানসিকতায় ভরা বলে তিনি মনে করেন। বুঝছ? আচ্ছা, তারপর দেখি আমরা কি বলছে। এই যে ইফ দ্য ইমটি, ইমটি অর্থ তো খালি, অ্যান্ড ইউজলেস অপ্রয়োজনীয় ইয়ার্স বছর, অফ দ্য রেস্ট, রেস্ট বলতে বাকি, অর্থাৎ বাকি শূন্য ও অকেজো বছরগুলো বা অপ্রয়োজনীয় বছরগুলোর মধ্যে। উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়াইন্ড, হ্যাঁ, ইন্টারওয়াইন্ড অর্থ হচ্ছে জড়িত বা মিশে আছে এরকম। তো বাকিগুলো আমার সাথে মিশে আছে, অর্থাৎ বাকি শূন্য অকেজো বছরগুলোর মধ্যে বাকিগুলো আমার সাথে মিশে আছে।
তো এই লাইনটার মানে কি বোঝায়? কবি বোঝাচ্ছেন শুধু সমাজ নয়, তিনিও এই অর্থহীনভাবে অংশ হয়ে আছেন। হ্যাঁ, অর্থাৎ অর্থহীনতার ওইটার অংশ হয়ে আছেন। তার জীবনও অর্থহীন সময় নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ কবি নিজেকে একেবারে ভালো ভাবতেছেন না, কবিও নিজেকে দোষী মনে করতেছেন, বুঝছো? নিজেকে তোমার খারাপ মনে করতেছেন কবি। আচ্ছা, দ্য কোশ্চেন ও মি সো স্যাড রিকোয়ারিং তো বারবার বা পুনরাবৃত্তি। প্রশ্ন, দ্য কোশ্চেন প্রশ্ন, ও মি ও স্যাড হে আমি এত দুঃখের, রিকোয়ারিং পুনরাবৃত্তি, হোয়াট গোট এইমড দ্যাস এগুলোর মধ্যে কি ভালো? ও মি ও লাইফ হাই জীবন, ও আমি হাই জীবন, বুঝছো? অর্থাৎ এই লাইনটার মানে কি বোঝাইছে? কবি আবারও সেই মূল প্রশ্নে ফিরে আসেন। এতে দুঃখ, হতাশা, অর্থহীনতার মধ্যে জীবনের মানে কি, কি লাভ? হ্যাঁ, এইটা বোঝাইছে মূলত এই লাইনটার মধ্যে। আচ্ছা, তারপর তোমার আচ্ছা, তারপর আরো দুইটা লাইন ছিল। আচ্ছা, আমরা দেখি। তারপর আমাদের আরো দুইটা লাইন ছিল, দুইটা লাইন এই যে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, দুইটা লাইন তুলে নাই। আচ্ছা দেখো, তারপর আমাদের দুইটা লাইন ছিল এই যে, তার পরবর্তীতে কবি অ্যান্সার করছে। হ্যাঁ, কবি এই যে কবি অ্যান্সার করছে। কি করছে দেখো, এই যে এই লাইনটা দেখো, দ্যাট ইউ আর হেয়ার। হ্যাঁ, দ্যাট ইউ আর হেয়ার যে আপনি এখানে আছেন। দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি যে জীবনের অস্তিত্ব এবং পরিচয়, যে জীবনের অস্তিত্ব এবং পরিচয়। অর্থাৎ এর মানে কি বুঝাইছে? হ্যাঁ, এর মানে কি বুঝাইছে? এর মানে আমরা বুঝবো, জাস্ট আরেকটা লাইন পড়ি আমরা। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন যে শক্তিশালী নাটক চলতে থাকে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স বলতে তোমার বোঝাই এই ছন্দ বোঝাই, এবং আপনি একটি ছন্দের অবদান রাখতে পারেন। অর্থাৎ এর মানে এখন কি দাঁড়ায়? এই দুইটা লাইনের যদি ব্যাখ্যা দেই তাহলে এইটা দাঁড়াবে যে জীবনের সব হতাশা ও শূন্যতার মধ্যেও কবি বলেছেন তুমি বেঁচে আছো, তোমার একটা পরিচয় আছে, আর এই বিশাল জীবনের নাটকে তোমার একটি ভূমিকা আছে। এই কথাটাই জীবনকে অর্থ দিই, এই কথাটাই কি জীবনকে অর্থ দিই, বুঝছো? অর্থাৎ কবি লাস্টের অংশে তোমার জীবনের যে ভূমিকা, জীবনের যে গুরুত্ব, ওইটা তুলে ধরছে। হ্যাঁ, জীবনের যে একটা ভূমিকা আছে, গুরুত্ব আছে, ওইটা বলছে, বুঝছো? এখন তো আমরা এই কবিতাটা পড়লাম, এখন এই কবিতাটার ভিত্তিতে আমাদের কি করতে হবে? আমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আর এই প্রশ্নগুলোর অ্যান্সার মূলত এই যে এইভাবে প্রশ্নগুলো থাকবে, আমাদের অ্যান্সার এরকম ভাবে করতে হবে। বাট আমরা যে কবিতাটা পড়ছি, এই কবিতাটা কিন্তু এই প্রশ্নে দেওয়া থাকবে না, বুঝছো? জাস্ট কোশ্চেনগুলোতে দেওয়া থাকবে, এবং আমরা যে আগে কবিতাটা পড়ে রাখছি বা কিছু প্রশ্ন মুখস্থ করে রাখছি, ওই আলোকে আমাদের এখন প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। এখন বুঝতে পারছো কিভাবে প্রশ্নটা আসবে? আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? হাউ ডাজ দ্য পোয়েট ফাইন্ড দ্য ওয়ার্ল্ড ইন দ্য পোয়েম ওহ মি ও লাইফ? হে আমার, হে জীবন কবিতায় কবি কিভাবে পৃথিবীকে দেখছেন? তো এখানে অ্যান্সারটা দেখো দেওয়া আছে, ইন দ্য পোয়েম কবিতায়, দ্য পোয়েট ফাইন্ড বলতে কি খুঁজে পাইছে, দ্য ওয়ার্ল্ড ইমটি অর্থাৎ পৃথিবীটাকে শূন্য খুঁজে পাইছে, ফুল অফ ডিসপেয়ার হতাশা, তারপর ডাউট অ্যান্ড ফুলিশ পিপল, হ্যাঁ সন্দেহ এবং বোকার ভিড়ে পূর্ণ এই পৃথিবীটা। এটার অ্যান্সারটা দেখছো? তারপর 2 নম্বরের প্রশ্নটা কি বলছে? হোয়াট এজ এ রিকোয়ারিং অর্থ কি? পুনরাবৃত্তি। কোশ্চেন্স প্রশ্ন, ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? হে আমার, হে জীবন কবিতায় কবি কি পুনরাবৃত্তিমূলক প্রশ্ন উল্লেখ করেছেন? তো এখানে এর অ্যান্সারটা দেখো, আমরা যদি বাংলা
বাংলায় বলি উত্তরটা তাহলে কি হবে, তিনি জীবনের যথার্থতা নিয়ে প্রশ্ন করেন, যে জীবনের তার অপূর্ণ ইচ্ছা, অনিশ্চয়তা এবং মানবিক ভুলের একঘেয়েমি চক্রকারে যে ঘুরতেছে ওইটা মূলত তিনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, অর্থাৎ এই প্রশ্নগুলাই কবিতার মধ্যে এসেছে। তো এখন এইটাই দেখো, ইংলিশে লেখা হয়েছে হি কোশ্চেন্স দ্য অর্থ অফ লাইফ হোয়েন সারাউন্ডেড, যখন চারপাশে বাই আনফুলফিল্ড, অপূর্ণ, ড্রিম, স্বপ্ন, আনসার্টেনটিস অ্যান্ড দ্য monotonous cycle of human error. These questions appear throughout the poem. এই প্রশ্নগুলোই সমগ্র কবিতায় এসেছে। তারপর 3 নম্বর কোশ্চেনটা দেখো, why does the poet reproach himself in the poem O Me O Life? হে আমার হে জীবন কবিতায় কবি কেন নিজেকে দোষারোপ করেছেন? হ্যাঁ, রিপ্রোচ, দোষারোপ বা তিরস্কার করা। তো কবিতায় কবি পৃথিবীকে বোকার ভিড় এবং নিচু মানসিকতা মানুষের দ্বারা পূর্ণ মনে করেন, যারা সবকিছুতে খারাপ ফলাফল পায়। কবি নিজেকে এই সমালোচনার বাইরে না এবং নিজেকে অন্যদের থেকে ভালোভাবে না, সেজন্য তিনি জীবনে নিজের ত্রুটি ও ব্যর্থতার জন্য নিজেকে ধিক্কার করেন। হ্যাঁ, তো দেখো, ইন দ্য পোয়েম অফ দ্য পোয়েট ফাইন্ডস দ্য ওয়ার্ল্ড ফুল অফ ফুলিশ পিপল অ্যান্ড সর্ডিড অর্থ কি নোংরা মানুষ, উইথ পুর আউটকামস। অর্থাৎ কবিতায় কবি পৃথিবীকে বোকার ভিড় এবং নিচু মানসিকতার মানুষের দ্বারা পূর্ণ মনে করেন, যার সবকিছুতে খারাপ ফলাফল পায়। দ্য স্পিকার্স ইনক্লুডস হিমসেলফ ইন দিস জাজমেন্ট অ্যান্ড ডাজ নট সি হিমসেলফ এজ এনি বেটার। কবি নিজেকে এই সমালোচনার বাইরে না এবং নিজেকেও অন্যদের থেকে ভালো পাবেন না। সো হি রিপ্রোচেস হিমসেলফ ফর হিজ ওন ফ্লোস অ্যান্ড ফেইলিয়রস ইন লাইফ। সেজন্য তিনি জীবনের নিজের ত্রুটি ও ব্যর্থতার জন্য নিজেকে ধিক্কার দেন। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলো অ্যান্সার অবশ্যই মুখস্থ করতে হবে আমাদের। আর এই যে পোয়েমটা, এটার অ্যান্সারগুলো একটু হার্ড টাইপেরই। হোয়াট ফেট ডাজ দ্য পোয়েট মেনশন ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? হে জীবন কবিতায় কবি কি বিশ্বাস উল্লেখ করেছেন? হ্যাঁ, তো কবি মূলত কি বিশ্বাস উল্লেখ করেছেন? কবি বিশ্বাস করেছেন যে মানব জীবনে চলমান যাত্রা অর্থপূর্ণ প্রভাব, প্রত্যেক মানব জীবনেরই চলমান যাত্রায় অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, তো মানুষকে হতাশা হওয়া উচিত না। তো এইটাই দেখো, ইন দ্য পোয়েম ও মি ও লাইফ দ্য পোয়েট শোস ফেথ ইন ইচ ইন্ডিভিজুয়াল ইউনিক রুল অ্যান্ড কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড ডিসপাইট লাইফস ডিফিকাল্টিস। অর্থাৎ কবিতায় কবি জীবনের অসুবিধা সত্ত্বেও প্রত্যেক ব্যক্তির বিশেষ অবদান এবং ভূমিকার প্রতি বিশ্বাস প্রকাশ করেন। হি বিলিভস এভরিওয়ান ক্যান মেক আ মিনিংফুল ইম্প্যাক্ট অন হিউম্যানিটি অনগোয়িং জার্নি। তিনি মনে করেন প্রত্যেক মানবজাতির চলমান যাত্রায় অর্থপূর্ণ প্রভাব ফেলতে পারে। আচ্ছা, তারপর 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 5 নম্বর কোশ্চেনে বলছে, হাউ ডাজ দ্য পোয়েম ও মি ও লাইফ বিগিন? ও মি ও লাইফ, হে আমার হে জীবন কবিতাটি কিভাবে শুরু হয়েছে? তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, দ্য পোয়েম ও মি ও লাইফ দ্য পোয়েম বিগেন্স, শুরু হয়েছে উইথ দ্য পোয়েটস ক্রাই অফ ডিসপেয়ার অ্যান্ড সেলফ রিফ্লেকশন। হ্যাঁ, অর্থাৎ কবির যে হতাশা ও আত্মচিৎকার ওইটা দিয়ে শুরু হয়েছে। দেন হাউ ডাজ দ্য পোয়েট ফাইন্ডস কনসোলেশন? হ্যাঁ, কনসোলেশন অ্যাট দ্য স্পিকার অফ দ্য পোয়েম অফ মি অফ লাইফ। কনসোলেশন অর্থ হচ্ছে সান্ত্বনা। অর্থাৎ এই কবিতায় কবির শেষে কবি কিভাবে সান্ত্বনা পেয়েছেন। হ্যাঁ, এই কবিতাটার শেষ 2টা লাইনে কিন্তু আমরা সান্ত্বনামূলক দুইটা সেন্টেন্স পাইছিলাম। তো কিভাবে সান্ত্বনা পাইছে এটা দেখো। ইন রেসপন্স টু হিজ ওন কোশ্চেন্স দ্য স্পিকার্স অফ দ্য পোয়েম ফাইন্ডস সৌলেস অর্থ হচ্ছে তোমার সান্ত্বনা। ইন দ্য রিয়ালাইজেশন দ্যাট লাইফ ইটসেলফ হোল্ডস ভ্যালু। অর্থাৎ কবি জীবনের মূল্য আছে এই উপলব্ধি করে সান্ত্বনা খুঁজে পান। জীবনের যে মূল্য আছে এই উপলব্ধিটা করে মূলত সান্ত্বনা খুঁজে পাইছেন। দেন 7 নাম্বারটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য পাওয়ারফুল প্লে ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? হে আমার হে জীবন কবিতায় কবি শক্তিশালী নাটক বলতে কি বোঝাতে চেয়েছেন? তো এখানে দেখো, দ্য পোয়েম মিনস লাইফস আউটগোয়িং জার্নি। দ্য পোয়েটস মিনস লাইফ অনগোয়িং জার্নি। হ্যাঁ, অর্থাৎ কবি জীবনের চলমান যাত্রার কথা বুঝিয়েছেন। দ্য পাওয়ারফুল প্লে ইজ আ মেটাফর ফর লাইফ অ্যান্ড
এক্সিস্টেন্স অ্যাজ আ গ্র্যান্ড অনগোয়িং ড্রামা। শক্তিশালী নাটক জীবন এবং অস্তিত্বে পরিবর্তনে একটি বিরাট চলমান নাটকের উপমা। আচ্ছা, তারপর 8 নম্বরটা কি? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই হোয়াট গুড এইমড অল দিস ও মি ও লাইফ? আচ্ছা, তো ও মি ও লাইফ এই কবিতায় এর মধ্যে কি আছে? হ্যাঁ, হোয়াট গুড এইমড অল দিস এর মধ্যে কি আছে? এই কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? দেখো, হোয়াট গুড এইমড অল দিস এইটার মানে হচ্ছে যে দ্য পোয়েট আস্কস অ্যাবাউট দ্য ভ্যালু অ্যান্ড পারপাস অফ লাইফ স্পেশালি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ অ্যান্ড আনসার্টেনিটি। অর্থাৎ লাইনে কবি বিশেষ করে বাধা এবং অনিশ্চয়তার মুখে জীবনের মূল এবং উদ্দেশ্য সন্ধানে বলেছেন। আচ্ছা, তারপর দেখি, তারপর 9 নম্বরটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য সিটিজ ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? হে আমার হে জীবন কবিতায় কবি শহর সম্পর্কে কি বলেছেন? তো শহর সম্পর্কে কবি কি বলেছেন? তোমার শহরে বোকা লোক এবং নোংরা ওই রকম লোকে পরিপূর্ণ, এবং ওই লোকেরা যাই চেষ্টা করুক না কেন তার ফলাফল খারাপই আসে, ওইটা বলছে। তো ইন দ্য পোয়েম দ্য পোয়েট সেজ দ্যাট দ্য সিটিজ আর ফুল অফ ফুলিশ পিপল অ্যান্ড sordid crowds who seems only to get poor results in whatever they try to do. বুঝছো? whatever they try to do, তারা যাই চেষ্টা করে তাই খারাপ ফল বয়ে আনে। তারপর হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ফ্রেজ ইউজলেস ইয়ার্স? অর্থাৎ ইউজলেস ইয়ার্স এই যে ফ্রেজটা, এর অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বৎসর। এটা দ্বারা কি বুঝাইছে? হ্যাঁ, দেখো, কবিতার অপ্রয়োজনীয় বৎসর এটা দ্বারা তোমার বুঝাইছে যে এক ধরনের অপূর্ণ আক্ষেপ, হতাশার কথা। হ্যাঁ, ইন দ্য পোয়েম দ্য ফ্রেজ ইউজলেস ইয়ার্স মিনস এটা দ্বারা বুঝাইছে আ সেন্স অফ রিগ্রেট, ডিসপায়ার, ওভার টাইম স্পেন্ট, আনফুলফিলড, অর্থাৎ এক ধরনের অপূর্ণ আক্ষেপ, হতাশার কথা বোঝানো হয়েছে। ইট সাজেস্ট আ পিরিয়ড ইন লাইফ হোয়েন দ্য পোয়েট ফেল্ট এমলেস। এটি জীবনের একটা সময়ের কথা নির্দেশ করে যখন কবি উদ্দেশ্যহীনভাবে অনুভব করে। আচ্ছা, তারপর 11 নম্বরটা, এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। 11 নম্বরে কি বলছে? হোয়াই ডাজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম ও মি ও লাইফ থিঙ্ক দ্যাট দ্য সিটিজ ইজ ফিল্ড উইথ দ্য ফুলিশ অ্যান্ড ফেথলেস পিপল? অর্থাৎ হে আমার হে জীবন কবিতায় বক্তা কেন মনে করেন যে শহরে বোকা এবং বিশ্বস্তহীন লোকে পরিপূর্ণ? তো এখানে দেখো এর কারণটা দেওয়া আছে। কারণ হচ্ছে তিনি তাদের মুখমণ্ডলে হতাশা এবং সন্দেহের চিহ্ন দেখতে পান, তার জন্যই মূলত এই কবি শহরের বোকা এবং বিশ্বস্ত লোকে পরিপূর্ণ মনে করেন। হ্যাঁ, দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে। আর হোয়াই দ্বারা প্রশ্নগুলো অবশ্যই বিকজ দিয়ে শুরু করতে হবে অথবা টু দিয়েও শুরু করা যায়। হ্যাঁ, এই যে এখানে বিকজ দিয়ে শুরু করেছে। তো প্রশ্ন কিভাবে লিখতে হয় এই নিয়মটা তো তোমরা জানোই। তাছাড়া অলরেডি আমি আমার এই ইউটিউব চ্যানেলে কোশ্চেন সিন প্যাসেজ কিভাবে সলভ করতে হয় তার নিয়মটা কিন্তু পড়াচ্ছি কিভাবে করতে হয়। ওই ক্লাসগুলো দেখলেও তোমরা বুঝে যাবে যে কিভাবে কোশ্চেনগুলো সলভ করতে হয়। তো বিকজ দিয়ে কারণটা লিখে দিচ্ছে, হি সিজ সাইন্স অফ ডিসপেয়ার অ্যান্ড ডাউটস ইন দেয়ার ফেস। আচ্ছা, তারপর 12 নম্বরটা দেখো, হোয়াট টাইপস অফ পিপল ডাজ দ্য পোয়েট ফাইন্ড অ্যারাউন্ড হিম ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? হে আমার হে জীবন কবিতার চারপাশে কি ধরনের দেখতে পান? হ্যাঁ, কি ধরনের লোক দেখতে পান? তো এখানে আছে ফেথলেস এবং ফুলিশ এরকম। তারপর হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ফ্রেজ ও মি ও লাইফ রিপিটেডলি? কবি কেন বারবার এই ও মি ও লাইফ এই যে ফ্রেজটা এটা বারবার ব্যবহার করেছেন? হ্যাঁ, তো এখানে এটা দ্বারা মূলত এই যে ডিসপেয়ার, হতাশ এবং ডাউট এগুলা প্রকাশ করার জন্য বলছে আর কি। এগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর 14 নম্বরটা দেখো, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েট ইন দ্য পোয়েম ও মি ও লাইফ? ও আমি ও জীবন, ও আমি ও জীবন কবিতার কবির সুর কি? মূল সুরটা কি? হ্যাঁ, দেখো মূল সুরটা হচ্ছে তোমার হতাশা ব্যঞ্জক। ও মি ও লাইফ এটা দ্বারা কি বুঝেছে? হতাশা ব্যঞ্জক বুঝাইছে না, হতাশা বুঝাইছে। তো ইন দ্য পোয়েম ও মি ও লাইফ দ্য পোয়েট ইজ ইন পেসিমিস্টিক টোন। হ্যাঁ, পেসিমিস্টিক টোন অর্থ হচ্ছে হতাশা ব্যঞ্জক সুর। হি এক্সপ্রেস হিজ ডিসপেয়ার, স্যাডনেস অ্যান্ড ফ্রাস্ট্রেশন ইন দ্য পোয়েম। তিনি কবিতার তার হতাশা এবং দুঃখ প্রকাশ করেছেন। হি ইজ প্রোফাউন্ডলি অর্থ হচ্ছে গভীরভাবে। ফেড আপ বলতে হতাশ। উইথ দ্য ওয়ার্ল্ড তিনি গভীরভাবে, অর্থাৎ তিনি পৃথিবীতে গভীরভাবে কি হতাশ। এ হলো এই তোমার পোয়েমসের কোশ্চেনগুলো। আর যদি পরীক্ষায় এই পোয়েমস বিতেতে এই পোয়েমসের থেকে কোশ্চেন আসে তাহলে এইগুলোর ভিতর থেকেই আসবে, কনফার্ম 100% ধরে রাখো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে
আমরা আরেকটা পোয়েমস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।